এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা একটা নাস্তিক এবং ইসলাম। কুষ্টিয়ার রাজনৈতিক আকাশে যেন এক অন্ধকার মেঘ ঘনিয়ে উঠেছে, যার ছায়া পড়ছে সারা দেশের আইন অঙ্গনে। মুফতি আমির হামজা কুষ্টিয়া ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং জামায়াত ইসলামীর প্রভাবশালী নেতা। তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এই খবরটি যেন হওয়ার পর থেকেই চারিদিকে উত্তেজনা, আলোচনা আর এক অদ্ভুত সাসপেন্স তৈরি করেছে। কি ঘটতে যাচ্ছে এরপর? তিনি কি আদালতে আত্মসমর্পণ করবেন, নাকি প্রমাণ হাজির করে ঘুরে দাঁড়াবেন, নাকি পুরো বিষয়টি রাজনৈতিক দর কষাকষির মধ্যে দিয়েই? এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সচেতন মানুষের মনে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে তার দেওয়া একটি মন্তব্য এবার কুষ্টিয়া জেলা প্রশাসকের বদলি নিয়ে উত্থাপিত দুর্নীতির অভিযোগে এই দুটি বিষয়ে এখন আইনি জটিলতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকের পক্ষ থেকে পাঠানো লিগ্যাল নোটিশ যেন আগুনে ঘি ঢালছে। সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে এই গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা সারা দেশের মানুষের মধ্যে মিশ্র অনুভূতির ঢেউ তুলেছে। কেউ বলছে এটা ন্যায়ের জয়, আবার কেউ দেখছেন এতে রাজনৈতিক প্রতিহিংসার ছায়া। আমরা এখনো কোনো পক্ষ নেব না, শুধু তথ্য আর ঘটনার আলোয় ধাপে ধাপে খুলে দেব কিভাবে এক জুমার খুতবা থেকে শুরু হয়ে এই পরিস্থিতি এমন এক জটিল রূপ নিল। মসজিদ ভর্তি মুসল্লি, হঠাৎ করেই জনপ্রিয় ইসলামী চিন্তাবিদের কণ্ঠ থেকে বেরিয়ে আসা কথাগুলো যা পরবর্তীকালে হয়ে উঠবে ঝড়ের বীজ। গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে খুতবা দেওয়ার সময় মুফতি আমির হামজা যা বলেছিলেন তা শুনে অনেকের মনে প্রশ্ন জেগেছিল, এর পরিণতি কোথায় গিয়ে ঠেকবে? ঘটনার সূত্রপাত আসলে তার আগের দিন ২৬ মার্চ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এক জনসভায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে পরের দিন খুতবায় তীব্র সমালোচনায় মুখর হন আমির হামজা। তার তাত্ত্বিক আলোচনায় মন্ত্রী ওই কথাগুলোকে পরোক্ষভাবে নাস্তিক্যবাদ এবং ইসলাম বিরোধী চিন্তার সঙ্গে তুলনা করেছেন। একজন প্রভাবশালী মন্ত্রীকে প্রকাশ্যে এমন অভিধায় অভিহিত করা, এটা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাবে এবং রাজনৈতিক অঙ্গনে আগুন জ্বালিয়ে দেবে তা হয়তো অনেকে আঁচ করতে পেরেছিলেন, কিন্তু এরপর যা ঘটল তা ছিল আরও বিস্ফোরক। একই খুতবায় আমির হামজা কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসকের বদলি নিয়ে এক চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছেন। তিনি বলেছেন, ওই ডিসি এই জেলায় বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ঘুষ ব্যয় করেছেন। একজন সংসদ সদস্যের মুখ থেকে প্রশাসনের এমন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এত বড় দুর্নীতির অভিযোগ, এটা গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় প্রবল আলোড়ন সৃষ্টি করেছে। মানুষের মনে প্রশ্ন জাগছে, এই অভিযোগের ভিত্তি কতটুকু, প্রমাণিক কোথায়? এই ঘটনার জের ধরে গত ১৭ এপ্রিল মুফতি আমির হামজার কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয় ডিসির পক্ষ থেকে। নোটিশে স্পষ্ট করে বলা রয়েছে তার এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, এতে জনমনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং সরকার ও প্রশাসনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। নোটিশে ১ সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয়, তিনি যদি ওই ২০ থেকে ৩০ কোটি টাকার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়েছেন তার সুনির্দিষ্ট নাম এবং প্রমাণ জনসম্মুখে প্রকাশ না করেন, তাহলে তাকে ডিজিটাল নিরাপত্তার আইন সহ মানহানির বিভিন্ন ধারায় বড় শাস্তির মুখে পড়তে হতে পারে। আইনি বিশ্লেষকরা বলছেন, প্রমাণ হাজির করতে ব্যর্থ হলে পরিস্থিতি তার জন্য আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। এখন সাসপেন্সটা ঠিক এখানেই, তিনি কি সেই প্রমাণ দিতে পারবেন, নাকি এই অভিযোগ লোকমুখে শুনে তথ্যের উপর ভিত্তি করে বলেছিলেন? একদিকে আইনি লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দুতে সিরাজগঞ্জের আদালত গত ১৯ এপ্রিল এক মানহানির মামলায় আমির হামজাকে সশরীরে হাজির হওয়ার সমন জারি করেছিলেন বিচারক, কিন্তু নির্ধারিত দিনে তিনি উপস্থিত না হয় সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এর পেছনে রয়েছে দুটি পৃথক মানহানির মামলা। প্রথমটি দায়ের করেছেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির। দণ্ডবিধি ২৯৬, ৫০০ এবং ৫০৪ ধারায় দায়ের করা এই মামলার অভিযোগ, মন্ত্রীকে জনসম্মুখে নাস্তিক বলে অভিহিত করে তার মানহানি করেছেন এবং সমাজে বিদ্বেষ ছড়ানো হয়েছে। দ্বিতীয় মামলাটি একই অভিযোগে সিরাজগঞ্জের সদর আমলি আদালতে দায়ের করেছেন স্থানীয় বিএনপির নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম। এতে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আদালতের অভিযোগ আমলের নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন নির্দিষ্ট তদন্তের
নির্দেশ দিয়েছেন। এখন সবার মনে প্রশ্ন, তদন্তের রিপোর্ট কি বলবে? সেটাই নির্ধারণ করবে অনেক কিছুই। এই জোড়া আইনি পদক্ষেপের পর দেশ জুড়ে রাজনৈতিক বিশ্লেষক, সাধারণ জনগণ এবং সুশীল সমাজের মধ্যে স্পষ্ট এক বিভাজন দেখা দিয়েছে। একদল মনে করছেন এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তাদের যুক্তি, মুফতি আমির হামজা শুধু সংসদ সদস্য নয়, তিনি একজন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ। জুমার খুতবায় সমাজের অসঙ্গতি তুলে ধরায় বা রাজনৈতিক নেতাদের বক্তব্যের সমালোচনা করা তার ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। মন্ত্রীর বক্তব্যের সমালোচনার জন্য আইনের সর্বোচ্চ ব্যবহার করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আসলে বর্তমান সরকারের দমনমূলক নীতির প্রকাশ। আর ডিসির দুর্নীতির অভিযোগের ব্যাপারে তিনি হয়তো জনগণের কাছ থেকে শোনা তথ্যের ভিত্তিতে সচেতনতা তৈরির চেষ্টা করেছেন। প্রশাসনিক তদন্তের বদলে সরাসরি লিগ্যাল নোটিশ পাঠানো জনপ্রতিনিধিদের কণ্ঠরোধের শামিল বলে তারা মনে করছেন। এই পক্ষের মতে এই ঘটনা গণতন্ত্রের জন্য খারাপ দৃষ্টান্ত। অন্যদিকে দ্বিতীয় পক্ষের বক্তব্য একেবারে ভিন্ন। তারা বলেন, বাক স্বাধীনতা মানে এই নয় যে কোনো প্রমাণ ছাড়াই একজন সম্মানী মন্ত্রীকে নাস্তিক বা ইসলাম বিরোধী বলে ফতোয়া দেওয়া যাবে। এমন মন্তব্য সমাজের উস্কানি দিতে পারে, চরমপন্থী মনোভাব তৈরি করতে পারে। সংসদ সদস্য হিসেবে তার প্রতিটি কথার আইন ওজন রয়েছে। একজন জেলা প্রশাসকের বিরুদ্ধে 20 থেকে 30 কোটি টাকার ঘুষের অভিযোগ তোলা কোনো সাধারণ বিষয় নয়। আইন বলে অভিযোগ তোলার পর প্রমাণ করার দায়িত্ব অভিযোগকারীর। প্রমাণ ছাড়া এমন অভিযোগ রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে দুর্বল করে দেয়। আদালত থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে সমন জারি করেছিল। নিজেকে নির্দোষ মনে করলে আদালতে হাজির হয়ে লড়াই করা উচিত ছিল। হাজির না হয়ে আইনের প্রতি অবজ্ঞা দেখানোই বিচারে বাধ্য হয়ে পরোয়ানা জারি করেছেন। এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয় বলে তারা জোর দিয়ে বলছেন। এমনকি বিএনপি পন্থীদের মধ্যেও এই মত পোষণকারী অনেকে রয়েছেন। এই পুরো ঘটনা বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং আইন কাঠামোর জন্য এক বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। জনপ্রতিনিধিরা কতটুকু মত প্রকাশ করতে পারবেন, বোঝাপড়ার অভিযোগের ক্ষেত্রে আইন কতটা কঠোর হবে, এই প্রশ্নগুলো এখন সবাইকে ভাবিয়ে তুলেছে। মুফতি আমির হামজা এর আইনের সংকট কিভাবে মোকাবেলা করবেন সেটা এখন সবচেয়ে বড় রহস্য। তিনি কি ডিসির বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের সপক্ষে প্রমাণ হাজির করতে সক্ষম হবেন? আদালতে গিয়ে আত্মসমর্পণ করে লড়াই চালিয়ে যাবেন, নাকি জামাত ও বিএনপির মধ্যে রাজনৈতিক সমঝোতার পথে এগোবেন? সিরাজগঞ্জের আদালত এবং বিপিআই এর তদন্তের প্রতিবেদনের ওপরে নির্ভর করছে এই বহুল আলোচিত ঘটনার চূড়ান্ত পরিণতি। দেশের সাধারণ মানুষ এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে এই আইনি প্রতিক্রিয়া ভবিষ্যৎ গতিপথের দিকে নজর রাখছে। প্রতিটি মুহূর্ত যেন সাসপেন্সে ভরা। দর্শক, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন এমন গুরুত্বপূর্ণ আলোচনা আর বিশ্লেষণ সবার আগে আপনার কাছেই পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।